মার্শাল্লাহ। তাহলে আমরা আরো একটি ক্লাসে চলে আসলাম। যারা ফেসবুক থেকে যুক্ত হয়েছেন তারা একটু আমাকে নিশ্চিত করবেন যে আপনারা আমাকে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। ওকে, মার্শাল্লাহ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা শুরু করতে যাচ্ছি মূলত প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে 2007 সালের রাজশাহী বিভাগের প্রশ্ন সমাধান। ওকে, আমাদের ধীরে ধীরে কিন্তু প্রশ্ন সংখ্যা বাড়তেছে। কারণ হচ্ছে দেখবেন প্রথম দিকে আমি সমাধান করছি 6টা 8টা, আজকে কিন্তু এই বিভাগ থেকে 10টা প্রশ্ন আসছে। তার মানে এভাবে ধীরে ধীরে আমরা 20টা পর্যন্ত চলে আসব। তো যাই হোক, তাহলে আমরা শুরু করতে পারি, কি বলেন? জি জি স্যার। স্যার। ওকে, স্যার। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথ টিউটর মূলত আমার লেখা একটি জনপ্রিয় বই, এবং যারা 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য টিউটর লিখিত গণিত বই। মার্শাল্লাহ, আমার যে আলোচনাগুলো আমি মূলত করে থাকি সেগুলো এই বইগুলোর আলোকেই মূলত আমি করে থাকি। তো আপনারা সরাসরি বইগুলো পড়লেও আমার এই আইডিয়া গুলো পাবেন ইনশাল্লাহ। ওকে, শুরুতেই আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের যে ভগ্নাংশগুলো আছে এর মাঝে কোনটি সবচেয়ে কে বৃহত্তম? আমরা এই অঙ্কগুলো গত ক্লাসেও কিন্তু সমাধান করেছি কিনা বলেন তো? ওকে, জি এবার চলুন আমরা তাহলে এই অঙ্কটা যথারীতি বেশ কয়েকটা মেথড আছে, আমরা ক্রস মেথডটাকে আমি সাপোর্ট করি, কারণ এটি যারা দুর্বল, মিডিয়াম এবং স্কিল সবার জন্য এটা কাটবে। ঠিক আছে, তাহলে আমি অন্য কোনো মেথড নিয়ে কথা বলবো না। তাহলে আমাদের এই যে ভগ্নাংশ বৃহত্তম বের করার কৌশলটা কি? আমি প্রতি দুটো করে তুলনা করব এবং ওর মাঝে যেটা বড় এটাকে চুজ করব। কিভাবে? যেমন ক নাম্বার অপশনে কত আছে বলুন তো? 2/3। খ টু বাই নাম্বার থ্রি অপশনে কত? 3/4। 3/4। তাহলে আমরা ক্রস মেথডে আমরা এভাবে গুণ করব, রাইট? এভাবে কি জি স্যার। করব আমরা? গুণ করব। তো এখানে 4 দুগুণে কত আসতেছে? 8। এখানে 3 তিরিকে 9। নয়। আমাদের মেথডটা হচ্ছে, যদি বৃহত্তম চাই তাহলে প্রতিবার আমার দুটো থেকে যেটা বড় সেটা নিব, রাইট? দুটো থেকে জি যেটা স্যার। বড় সেটা নিব। তাহলে খেয়াল করে দেখুন, আমাদের এখানে আর 9 বড় 8-এর চাইতে, তাই কিনা? তার মানে হচ্ছে আমরা এই ভগ্নাংশটাকে চুজ করব। এই দুটো থেকে আমরা ধরে নিব এই দুটোর মাঝে এই ভগ্নাংশটা বড়। ওকে, এবার তাহলে দুটোর কাজ শেষ। এবার আমাদের এই তৃতীয়টার সাথে তুলনা করতে হবে। কত বলেন তো? 5/9, রাইট? জি স্যার। এবার আমরা যে কাজটি করব, যথারীতি ক্রস করব। 3 নং 27, চার, 4 5 20। এবার বলেন তো কোনটা বড়? এই গুণফলটা বড়, তাই না? তাহলে আমরা এই ভগ্নাংশটা রেখে দিব, 3/4। এর সাথে তুলনা হবে কোনটা? 4 নাম্বারটা। তাহলে 7/12। এবার আমরা যথারীতি কি করব? ক্রস চেক করব। ক্রস 3 বার দেখেন কত 36, আস্তে আস্তে, 3 × 32, 36, 4 7 28। এবার বলেন তো তাহলে ফাইনালি কোনটা টিকলো? 36, এই ভগ্নাংশটি। 3/4। দেখেন তো এখানে এই ভগ্নাংশ কোনটা আছে বলেন? খ নাম্বার। খ নম্বর। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার। আর যদি আমাদের এটি ক্ষুদ্রতম চাইতো তাহলে আমরা কি করতাম বলেন তো? প্রতিবার এর ছোট পরিবর্তে নিতাম। যদি আমাদের ক্ষুদ্রতম চাইতো, তাহলে এই অঙ্কের ক্ষুদ্রতম রেজাল্টটা কি চলুন আমরা একটু দেখি। তাহলে আমাদের কি করতে হবে? 2/3। এবারে আমরা একটু দ্রুত করব। 3/4। বলেন তো আমাদের কাজ কি? আর আর এই গুণ করা, 3 তিরিকে 9, 4 দুগুণে 8। আপনারা একটু দ্রুত বলবেন, আমি করে যাব, আপনারা সমাধান করবেন। তাহলে বলেন তো এই দুটোর ভিতর ছোট কোনটা? এবার আমার প্রতিবারই কি নিতে টু হবে বাই বলেন থ্রি তো? দুই বাই ছোটটা তিন নিতে হবে, তাই না? দুই ছোট বাই টি তিন আপনারা টু আপনারা বাই থ্রি সমাধান করবেন, আমি শুধু লিখবো। আমি কি কথাটা জি বুঝাতে স্যার। পারছি? জি ওকে, জি স্যার। স্যার। তাহলে দুই আমাদের বাই তিন এখানে কোনটা নেব? টু দুই বাই টু বাই বাই থ্রি থ্রি আপনারা কই আমার আগে তো বলতেছেন না, আমার আগে দুই বলতে বাই হবে। তিন স্যার। এরপর আমরা কার সাথে তুলনা করব বলেন না কেন? 5/9। পাঁচ পাঁচ বাই বাই নয় ফাইভ নয় বাই 5/9 এর সাথে। নাইন এখন কি করব? 9, আর 3, আরে 3 × 5 তিন পাঁচা করবো 15, 5/9। 9 দুগুণে 9 × 2 = 18। 18, 3 5 5/9। 15। ক্লিয়ার? 15, এখন বলেন কোনটা নেবেন? 5/9। 9। কারণ 15, এটা ছোট, তাই না? 5/9, ফাইভ বাই 5/9। নাইন এবার বলেন কি করবেন? দ্রুত বলতে হবে। 7 এখানে 5/60, 7/12। 7/12। এবার কি করব বলেন? 5 আর বার আরে 60 গুণ করবো। 7 9 গুণ 7 × 9 63। 63, 63, 5 12 5/12 60। তাহলে 60, কোনটা চুজ করতে হবে? 5/9। 5/9। 5/9, এটি হচ্ছে আমাদের ক্ষুদ্রতম, রাইট?
তাহলে জি স্যার। ক্ষুদ্রতম যদি চাই তাহলে আমাদের 5/9, দ্যাট মিনস এটা উত্তর হবে। আর যদি বৃহত্তম চাই, এটা আসছিল না? জি 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 স্যার। স্যার। এই হচ্ছে আমাদের উত্তর। বলেন, এই টাইপের অঙ্কে কি আমাদের কোনো সমস্যা হবে? না না স্যার। না স্যার। ক্লিয়ার? না স্যার। বলেন, জি বুঝতে স্যার। পেরেছেন কিনা? জি বাকিরা স্যার। যারা আছেন তাদের যদি কোনো কনফিউশন থাকে কথা বলতে পারেন। আমরা আপনাদেরকে ফ্রি ক্লাস মানেই এটা কিন্তু ফ্রি স্টাইলে আমার মার্কেটিং এর জন্য আসেনি। আপনার একটা অঙ্কের সমস্যা আছে বলবেন, জিজ্ঞেস করবেন, আমি শুনবো, একবার দুইবার 10বার আমি আপনাকে সমাধান দিব। আমরা এখানে শেখার জন্য আসছি, আমাদের টাইমটা প্রোডাক্টিভ করার জন্য। কথাটা ক্লিয়ার? সো জি স্যার। প্লিজ ঠান্ডা মাথায় আমাকে জিজ্ঞেস করুন। আর আমাদের এই ধারাবাহিক সিরিজটি সপ্তাহে 3 দিন চলছে, শনি সোম এবং বুধবার সকাল 11টায়। আর যারা ফেসবুক থেকে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা নিয়মিতভাবে এই সময়েই ক্লাসটি পাবেন, তবে জুম ক্লাসের সাথে একটু পরে পাবেন, কারণ জুমে আগে যুক্ত হয় তারপর আমরা লাইভ দিই। সেক্ষেত্রে 5 7 10 মিনিট একটু এদিক সেদিক হতে পারে। ওকে, তাহলে আমরা একটু পরবর্তী অঙ্কে যাই, কি বলেন? জি স্যার। জি স্যার। ওকে, আমাদের এখানে লক্ষ্য করে দেখুন 2 নম্বর অঙ্ক। বলেন তো, এই অঙ্কটা আমরা গত পর্বে সমাধান করছি না? করছি কিনা? জি স্যার। এই জি স্যার। অঙ্কের আমাদের মেথড একটা হচ্ছে রিটেন মেথড, রাইট? কয়টা মেথড আছে? দুটো মেথড এখানে আছে। আরেকটা হচ্ছে শর্টকাট। আরেকটা হচ্ছে কে? শর্টকাট। এখানে যে জিনিসটা নাই সেটা হচ্ছে বেসিক থেকে শর্টকাট নাই। কি নাই বলেন তো? বেসিক থেকে শর্টকাট। শর্টকাট নেই। তাহলে যেহেতু এই অঙ্কটা বেসিক থেকে শর্টকাট নেই, সরাসরি শর্টকাট আছে, সেক্ষেত্রে আবার রিটেন সমাধান করতে গেলেও 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তাহলে বলেন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে রিটেন তো আমি গত ক্লাসে বুঝিয়েছি। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে আমাকে শর্টকাটটা ফলো করতেই হবে, কারণ কোনো রাস্তা নেই। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের এই অঙ্কটা আমরা শর্টকাটে সমাধান করব, যেহেতু আমাদের বেসিক থেকে শর্টকাট নেই। ওকে, চলে। তাহলে এটার মেথডটা কি? আগে সবগুলো ক্রস করব। সবগুলো তা- গুণ। দেখেন, প্রথমত গুণ করব। প্রদত্ত তথ্য সবগুলোর সাথে। প্রথম ধাপটা গুণ করবে। এখানে দুটো ধাপ ফলো করবেন। প্রথম দেখবেন প্রথম ধাপে 3টা তথ্য দেওয়া থাকবে, এটা আগে আপনি মার্ক করবেন। তারপর দ্বিতীয় ধাপে তথ্য থাকবে, আরো দুটো তথ্য থাকবে, তাই না? অঙ্কটা একটু পড়ে নিতে পারেন। 2জন পুরুষ বা 3জন স্ত্রী লোক একটি কাজ 42 দিনে শেষ করতে পারলে 6জন পুরুষ ও 12জন স্ত্রী লোক একত্রে কাজটি শেষ করতে পারবে কত দিনে? আমি এটার একদম রিটেন মেথড নিয়ে অনেকবার কথা, মানে অনেক লম্বা সময় নিয়ে কথা বলেছি। সো আমি ধরে নিচ্ছি যে আপনারা ধারাবাহিকভাবে আমার এই পর্বটা দেখতেছেন, ওটা ধরে নিয়েই ক্লাস করাচ্ছি। বাট অনেকেই আছেন নতুন নতুন যুক্ত হন, তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে বিগত পর্বগুলো আপনারা দেখে নেবেন। কারণ একই কথা বারবার রিপিট করলে দেখবেন এই সিরিজটা বোরিং লাগবে, তাই কিনা? ওকে, তাহলে দেখেন আমরা এখানে শর্টকাট মেথডে যে কাজটা করব, প্রথম অংশে যে তথ্যগুলো থাকবে, দেখেন সব গুণ। প্রথম অংশে যে তথ্য থাকবে এই তথ্যগুলোর সব গুণ করব। সবকে গুণ করব। কথাটা ক্লিয়ার? তাহলে আমি আগে গুণ করে নিই। 2 3, তারপরে হচ্ছে কত? বলেন না কেন? 42। 42। 42। এরপর আমার দ্বিতীয় অংশে গিয়ে আমরা ক্রস যোগ করব। আগে ক্রস, বলেন এটা প্রথম ধাপ। তারপর দ্বিতীয়তে গিয়ে কি করব? আগে যোগ। ক্রস, আগে গুণ তারপরে যোগ। তারপর কে? যোগ। যোগ। তারপর যোগ, তাই কিনা? তাহলে জি স্যার। আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা দুটো ধাপ ফলো করতেছি, প্রথম অংশে সব গুণ করব, আর দ্বিতীয় ধাপে গিয়ে আগে ক্রস তারপর যোগ। এখন ক্রসটা কি? ওই যে বিপরীত যে দুটো চরিত্র থাকবে, এখানে আছে পুরুষ, এখানে আছে স্ত্রী, আবার আছে পুরুষ, আবার আছে স্ত্রী। তাহলে ক্রসটা হচ্ছে, মানে ক্রস গুণ করব আমরা। তাহলে ক্রসটা কি? আমাদের ক্রসটা হচ্ছে মূলত, ভালো করে খেয়াল করে, আমাদের মেইন এইটা পুরুষ স্ত্রী লোকের সাথে গুণ, স্ত্রী লোক পুরুষের সাথে। বলেন তো এটা কি আমার আলাদা লেখা দরকার আছে? বলেন, না স্যার। আলাদা দরকার আছে? দরকার নেই। তাহলে এখানে পুরুষ কত? 2জন। তাহলে দুই। পুরুষের সাথে যাবে নিচের কি? স্ত্রী লোক। তাহলে কত? 12। তাহলে কত বলেন তো? 12। 12। এরপর আমরা যোগ চিহ্ন দেব। এরপর আছে কি? স্ত্রী লোক। স্ত্রী লোক কয়জন? 3জন। এটার বিপরীত কি? পুরুষ। তাহলে গুণ করব কত? পুরুষ। ক্লিয়ার? বলেন, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 2
এখানে 3 42, তাই না? এখানে হুম। 12 × 2 = 24, 24 তিন 3 × 6 = 18। তাহলে 18 এখানে পরের লাইনে কত হবে? উপরে 2 42 3 42, কারণ যোগ না করা পর্যন্ত কাটাকাটি করা যায় না। তাহলে জি এখানেও কি 42 চলে 42 আসতেছে, এটা এটা কাটলে তাহলে কত আসতেছে? 6 দিন। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা, আমাকে একটু কমেন্টে জানান। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ। জি একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। মাশাআল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার, তাই না? আপনারা কিন্তু ক্লিয়ার। জুমে ধীরে ধীরে অনেক ভালো যুক্ত হচ্ছেন, তাই না? আজকেও হুম। মাশাআল্লাহ অলরেডি 63 ক্রস করে ফেলছেন। তার মানে আমরা যে কালচারটা শুরু করতেছি এটা অবশ্যই একটা চমৎকার কালচার, না হলে এই সময়ে আপনাদের যুক্ত হওয়ার কথা না, তাই না? ওকে, মাশাআল্লাহ, এটা আপনাদের বাড়তে থাকবে। জি আমি স্যার। চাই জুমেই আপনারা 400-500 শিক্ষার্থী একসাথে আমার সাথে সরাসরি ক্লাস করেন ফ্রিতে। এটা হচ্ছে আমার একান্তই চাওয়া। সো আপনারা আমাদের মানে হোয়াটসঅ্যাপে যে কোনো গ্রুপে থাকেন, আমাদের লিংক পৌঁছে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো গ্রুপে থাকেন আমাদের লিংকটা পেয়ে যাবেন। সো ওকে, আমরা তাহলে পরের অঙ্কে চলে যাচ্ছি। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখেন এই অঙ্কটা এই প্রথম আমাদের যতদিন যাবত সমাধান করতেছি এই প্রথম আমাদের ট্রেনের অঙ্ক আসলো, তাই না? ওকে, বলেন এই ট্রেনের অঙ্কের ক্ষেত্রে কি চাইছে, আমরা আগে মূল পয়েন্টটা ফাইন্ড আউট করি। মূল পয়েন্টটা গতিবেগ। দেখেন, একটি ট্রেন স্টেশন থেকে, মানে এটা একটা স্টেশনের নাম, এটা একটা কি আমার স্টেশনের নাম, এই স্টেশন থেকে যাত্রা করে সে 45 মিনিট সময় নিয়েছে, তারপর আমার স্টেশনে গিয়ে পৌঁছে গেছে, রাইট? এখন এই যে স্টেশন, এই স্টেশন থেকে এই স্টেশনের একটা দূরত্ব আছে, বলেন এই দূরত্বটা কত? 84 কিলোমিটার। এই তো অঙ্কটা, জি স্যার। এই অঙ্ক কিনা বলেন তো, এই জি অঙ্ক স্যার। জি কিনা? স্যার। তাহলে ফ্যাক্টটা জি কি? স্যার। যে আপনি দেখেন এইভাবে প্রশ্ন সবসময় দাগিয়ে নেবেন, কেন দাগিয়ে নেবেন বলেন তো? কারণ দাগিয়ে মানে চিন্তা কোন পয়েন্টে করবেন এটা গ্রো করাতে আপনার সময় লাগবে, পরীক্ষা হলে কনফিউশন তৈরি হতে পারে। তাহলে এই একটা স্টেশনে এই একটা স্টেশন আমার সময় লাগছে কয় মিনিট? 45 মিনিট। 45 আর এখানে এই টোটাল দূরত্ব কত এই দুটো স্টেশনের মাঝে? 84। এখন চাইছে কি চাইছে? ট্রেনটির গড় গতিবেগ। আমাদের গড় গতিবেগের সূত্রটাকে আমরা যেহেতু এখানে বেসিক আলোচনা সবগুলোতে যাওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে এখানে সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের ধীরে ধীরে অঙ্ক বাড়তেছে, হ্যাঁ। ওকে, আমি গড়টা বুঝাচ্ছি, তবে মূল ক্লাসে আপনাদের এইগুলোর একদম বেসিক থেকে চুলচেরা বুঝিয়ে দিব। তাহলে মোট দূরত্ব, অর্থাৎ যতটুকু দূরত্ব অতিক্রম করেছে এবং ওই দূরত্ব অতিক্রম করতে গিয়ে মোট যতটুকু সময় লেগেছে, বলেন বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমাদের গড় গতিবেগ। বলেন কি? গড় গতিবেগ। ওর গতিবেগ। এইটুকু ডিস্টেন্স বুঝতে কারো বাই সমস্যা আছে ডিস্টেন্স কিনা? বাই টাইম। ওকে, তাহলে এখানে মোট দূরত্ব কত বলেন? 84, কিলোমিটার। তাই কিনা? 84 কিলোমিটার। তারপর বলছে সময়, সময় কত মিনিট? 45 45 মিনিট। মিনিট। তাহলে 45 আপনারা 45। বলেন তো, এখানে যে আহ, মোট দূরত্ব হচ্ছে কিলোমিটারে, তারপর নিচের সময় হচ্ছে কি 45, তাই কিনা? একে যদি মিনিট দ্বারা ভাগ করি তাহলে 1 মিনিটের দূরত্ব আসবে। কয় মিনিটের? 1 মিনিট। এক এক মিনিটে। মিনিটের গতিবেগ আসবে। মিনিট দ্বারা ভাগ করলে, দূরত্বকে মিনিট দ্বারা ভাগ করলে 1 মিনিটের দূরত্ব আসে। তার মানে কি ওটাকে আমরা বলি মিনিট। দেখেন যেমন দেখেন আমরা কিলোমিটার পার আওয়ার বলি না, সেক্ষেত্রে মিনিটের ক্ষেত্রে আসবে কি কিলোমিটার পার মিনিট। কথাটা বুঝতে পারছেন কিনা? তার মানে হচ্ছে জি 1 মিনিটের দূরত্ব আসবে, কিন্তু আমাদের প্রশ্নে বলছে কিলোমিটার পার ঘন্টা। ভালো করে দেখেন, প্রশ্নে কি বলছে? কিলোমিটার পার ঘন্টা। তার মানে হচ্ছে আপনি একটা সহজ ঐকিকের দিকে যান, ঐকিকের দিকে গেলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরেন আমার আহ, মানে 45 মিনিটে আমি যাচ্ছি কত বলেন? 84 কিলোমিটার। 84 84 কিলোমিটার। কিলোমিটার। 84 কিলোমিটার। আসেন ঐকিক করলে তাহলে আইডিয়াটা বেসিক থেকে এমনিতেই বুঝতে পারবেন। তাহলে আমি যদি এক 1 মিনিটে যাই তাহলে 84/45 কিলোমিটার। কিন্তু আমাকে কি বলছে? পার ঘন্টায় আনতে হবে, এখানে থাকলে আসবে কি কিলোমিটার পার মিনিট। তাহলে পার ঘন্টায় আনতে গেলে ওই কি 60 মিনিটে হবে না? বলেন হুম। যদি 60 মিনিটে হয় তাহলে নিচে 45 ইন্টু কত হবে? 60 হবে না? বলেন তাই হবে কিনা? যদি এটা জি হয় আলটিমেট এই জায়গাটায় আমি বলছিলাম যে যখন 84-কে 45 মিনিট দিয়ে ভাগ দিব
তখন মূলত 1 মিনিটের দূরত্ব অতিক্রম বোঝায়। এইটুকু এখন বুঝতে পারছেন কিনা এটা বলেন। জি জি স্যার। জি স্যার বুঝতে পারছেন? জি স্যার আর যদি ওর সাথে 60 মিনিট গুণ করি তাহলে আসবে কি কিলোমিটার পার আওয়ার। ঘন্টা। আবার তাহলে আমাদের এই অঙ্কে কিলোমিটার পার আওয়ার দিছে না, বলেন। তাহলে আমি জি জাস্ট স্যার। এখানে এবার ধরে নিচ্ছি এটা 1 মিনিটের, এখন বের করবো কি 60 মিনিটের, তাহলেই তো হচ্ছে নাকি বলেন। যদি তাই জি জি হয়, স্যার আমরা যদি এটা কাটি, এটা 3, এটা কাটি 4, দেখেন তো 3 দুগুণে 6, 3 আটা কত 24, 4 আটা এক- 32, 3 আর 4 দুগুণে 8, 3 কত 11। 112। তাহলে 11 কি কিলোমিটার পার আওয়ার। তাহলে কোনটা হবে বলেন, 112। 112। বলেন এবার একটু সবাই কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ক্লিয়ার স্যার। জি স্যার জি স্যার। ক্লিয়ার? ওকে, জি। মাশাআল্লাহ। আপনাদের জুমে বেশ মাশাআল্লাহ এখন আরো শিক্ষার্থী বাড়তেছে। এটা আমি চাই আপনারা অনেক গুণে জুমে যুক্ত হন, ফেসবুক অন্য কিছু থেকে যুক্ত না হয়ে জুমে যুক্ত হন, আমার সাথে কথা বলেন, গণিত নিয়ে চর্চা করেন, সহজভাবে শিখেন। ওকে, এবার তাহলে আমি একটু পরবর্তী অঙ্কে যাই। বলেন তো এই অঙ্কগুলো কিন্তু বিসিএস এ থেকে শুরু করে সব পরীক্ষাতে প্রায় আসে, যে আপনারা একটা রাশিমালাকে যখন আপনি কিভাবে পূর্ণবর্গ করবেন, কথা বুঝতে পারছেন। তো এই টাইপের অঙ্কের প্রথম একটা বেসিক মাথায় রাখতে হয়। জানেন প্রথম বেসিকটা কি? প্রথম বেসিকটা হচ্ছে এই অঙ্কগুলো মূলত যে ধরনের বর্গকে প্রমোট করে সেটা হচ্ছে এই যে এই টাইপের বর্গ, a+b হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার বর্গগুলোকে প্রমোট করে। 2ab প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু টু এ এ স্কয়ার বি বি প্লাস বি মাইনাস টু প্লাস এ বি বি প্লাস স্কোয়ার। বি স্কয়ার। সাধারণত এখন পর্যন্ত যে অঙ্ক আছে এটাও আসে, আবার তিনটা দিয়েও আসে, a+b+c হোল স্কোয়ারটাও আসে। আমরা ওদিকে যাচ্ছি না, যেহেতু অঙ্কটা আমাদের এর উপর। তাহলে এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে এই অঙ্কগুলো আসে। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, কখনো হয়তো অঙ্কে এটার এটা দেয়া থাকতে পারে, আপনাকে বলতে পারে আর কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে, বুঝতেই পারছেন। আমি যদি বলি a² + 2ab সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হওয়া মানে এরকম একটা চেহারা আসবে, এটি তো পূর্ণবর্গ নাকি জি বলেন। এটা কি কোনো কিছুর উপর স্কোয়ারটাই তো পূর্ণবর্গ বলে। তার মানে হচ্ছে এটা এখন যদি আমি এইটুকু দিয়ে বলি a² + 2ab সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, আপনি বুঝবেন না যে এখানে b² যোগ করতে হবে। এখন দেখেন, জি আমি যদি বলি যে a² + b² এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে আপনি বুঝবেন না এখানে 2ab যোগ করতে হবে, তাই কিনা। তাহলে আপনার একটা প্রসেস আছে। প্রসেসটা কি, এই বি স্কোয়ারটাই আপনি বের করবেন কিভাবে। আমি যখন আপনাকে তথ্য দিলাম 2ab, তখন আপনি জানেন এই এ হচ্ছে এটা, তাই কিনা। তাহলে এই পরেরটা কি হবে, বি স্কোয়ার হবে। আপনার মুখস্থ না থাকলেও তো এই পরেরটা দিয়ে বের করতে পারেন, পরে কত যোগ করতে হবে, পারবেন কিনা, পারবেন হুম। না। জি স্যার এখন যদি আপনার এখানে স্পষ্ট করে বলা হচ্ছে এই 20x, খেয়াল করে দেখেন এর সাথে কত যোগ করতে হবে, তাহলে আপনি এইটুকুতে আগে সূত্র আগান, তাই কিনা। তাহলে আমার এ 2 স্কোয়ার বসালাম মাইনাস টু সূত্রে, 2a, ইন্টু এটা কি এক্স a, তাহলে এটা টু 2 দুগুণে 4 আছে, এখানে হতে হবে কত ইন্টু 20, ফাইভ তাহলে আর 5 ইন্টু ফাইভ গুণ করলেই কি 20 হচ্ছে না। হুম। তাহলে আমরা এই টু প্লাস এ ফাইভ বিতে স্কোয়ার পেলাম কিনা বলেন তো, জি জি পেলাম স্যার। কিনা। তাহলে আমি এই পরেরটাকে স্কোয়ার করে দিলেই তো বুঝতে পারবো কত যোগ করতে হবে, দেখেন তো 25 যোগ করতে হবে না, জি জি স্যার তাই করতে হবে কিনা। তবে এটা যদি জি লিখিত স্যার অঙ্ক করতে চান, এখানে 25 আবার বিয়োগ করতে হবে, কেন, কারণ এটার সমান এটা, তার মানে কি এটার সাথে এখানে বেশি থাকতে পারবে না। আপনি যেটা যোগ করলেন ওটা লিখলে তো বেশি থেকে যায়, তাই না, এটা তো আর এখানে নাই, জি আছে। এই কারণে না স্যার বিয়োগ করে দিয়ে ওটা বোঝাতে হয় যে এখন সিমিলার আছে, কিন্তু মাঝখান থেকে আপনি পেয়ে যাবেন কত যোগ করবেন কত বিয়োগ করবেন। কথাটা ক্লিয়ার? বলেন জি বুঝতে পারছেন কিনা। জি স্যার। কিন্তু আপনারা এমসিকিউ করার জন্য এসব দরকার নাই, শুধু মিলানোর জন্য যতটুকু দরকার ততটুকু লিখিত করতে গেলে লাগবে। ক্লিয়ার? জি জি ওকে, স্যার। মাশাআল্লাহ। এবার আসি আমরা একটু পরের অঙ্কটা যাই, জ্যামিতি থেকে এই অঙ্কটা আসছে। আমাদের গত পর্বে কিন্তু জ্যামিতির একটা অঙ্ক ছিল না, তাই না। আজকে আছে মনে হয় একাধিক অঙ্ক আছে। এখানে বলছে অর্ধ বৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে কত হবে। এখন প্রথমত আমাদের কি চিনতে হবে না যে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, ত্রিভুজ কোনটা, এটা চিনতে হবে না, বলেন। এটা না চিনে কি আপনি সমাধান করতে পারবেন? না হ্যাঁ, তাহলে না অর্ধবৃত্তস্থ স্যার কোণ কোনটা বলেন তো, বলেন। ওই ত্রিভুজ অর্ধেক দশের বৃত্ত অর্ধেক করতে হবে দশের মধ্যে যেটা হবে ত্রিভুজ। জি স্যার এটা সেক্ষেত্রে অর্ধেক করতে বলেন হবে তো, আমি যদি এটা মাঝখানে কেন্দ্র ধরি,
তার মানে হচ্ছে আমি যদি হাতেও আঁকি তাহলে এখান থেকে এই বরাবর এটা যদি টানি, বৃত্তটা কি অর্ধেক হয়ে গেল না? আমার চিত্রটাকে একদম শতভাগ নিখুঁত ধরবেন না, হ্যাঁ? আমি কি কথাটা বোঝাতে পারছি কিনা? জি ওকে, স্যার। এখন দেখেন, তাহলে আমি এই যে বৃত্তের সাথে যে কোণটা আঁকবো, এই অর্ধেক বৃত্ত নিয়ে, ভালো করে খেয়াল করেন, এই অর্ধেক বৃত্ত নিয়ে যেটা আঁকবো এটা উপরে আঁকি আর নিচে আঁকি, এটাই হচ্ছে অর্ধ, দেখেন অর্ধেক বৃত্তের উপর যেটা, তাই কিনা? অর্ধেক জি বৃত্তের উপর যেটা, এটাই হচ্ছে কি অর্ধ বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? এখন আমরা এটা পেলাম, ধরেন এটা এ, এটা জি বি, স্যার। এটা সি, তাই কিনা? এই তিনটা কোণ আমরা পেলাম। এখন বলছে এই অর্ধবৃত্তস্থ কোণের, দেখেন এই কোণটা কত হয় এটা কি জানেন? দ্বিগুণ এই হচ্ছে কোণটা 180। এক সমকোণ। নো, এইটা 90 ডিগ্রি হয়, জি স্যার, 90 ডিগ্রি আর স্যার। এটা 90 ডিগ্রি হওয়ায় এই দুটো কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। জি এই স্যার। দুটো কি সূক্ষ্মকোণ। এটা যে কোনো ত্রিভুজে যদি একটা সমকোণ থাকে, একটা স্থূলকোণ থাকে, নিশ্চিতভাবে বাকি দুটো আর একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। জি স্যার। কথা দুটোই সূক্ষ্মকোণ, বাকি দুটোই সূক্ষ্মকোণ। এখন বলছে এই জায়গায় এরা তথ্যটা লাগাইছে, দেখেন এই জায়গায় তথ্যটা কি বলছে, একটি অপরটির দ্বিগুণ হলে, মানে এটার সাথে এটা যদি দ্বিগুণ হয় বা এটার সাথে এটা যদি দ্বিগুণ হয়, তাহলে ক্ষুদ্রতম কোণটার কত? আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স, তাহলে দ্বিগুণ হবে কি 2x। 2x। তাহলে বলেন তো এই তিনটার যোগ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 2 ডিগ্রি। সমকোণ 180 ডিগ্রি। এটা সলিউশনটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে তাহলে এই তিনটা যোগ করলে 180 হবে, এক্স গুণ করলাম, 2x গুণ করলাম এবং 90 গুণ যোগ করলাম, সরি যোগ করলাম, তাহলে 180 ডিগ্রি হবে, তাই কিনা? এখান থেকে আমি যদি এক্স এর মান বের করি, আমার 3x হবে, ও পাশে যদি এটা চলে যায় তাহলে কত হবে বলেন তো? 180 90। থেকে 90 গেলে 90 ডিগ্রি হবে, তাই না? 90 তাহলে আমার জি এক্স সমান সমান এখানে 90 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে আমার আসবে 30 ডিগ্রি। 30। তাহলে এক্স এর মান এটা। এখন এক্স এর মান যদি এটা হয়, তাহলে একটা ছিল এক্স, তার মানে কি 30 ডিগ্রি সুটটা আপনার এটাই চাইছে, তাই চাইছে কিনা? আর যদি বর্তা জি। চাইতো স্যার তাহলে আমার কত হতো? 60 ডিগ্রি। বলেন এইটুকু ক্লিয়ার কিনা? এইটা একটা মেথডে সলভ করতে পারেন। আর সলভ টু কোনটা? ওই সেম কথা একটু অন্যভাবে। কিভাবে? একটু খেয়াল করে দেখেন। এটার সবচেয়ে সহজ এটা হচ্ছে, আপনি যদি দেখেন একটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো যোগফল কি 90 ডিগ্রি না, তাই কিনা? তার মানে হচ্ছে আপনি জাস্ট শুধু এটা তাহলে যোগ করেন, এত ঝামেলা না নিয়ে এটা সমান 90 ডিগ্রি লেখেন, তাই কিনা? তাহলে কি হচ্ছে, হুম। আমার 3x হচ্ছে, এখানে 90 ডিগ্রি হচ্ছে, সুতরাং x সমান 30 ডিগ্রি হচ্ছে। এটা কোনটা? এটা মূলত এই যে এই লাইনটা, জি বুঝতে পারছেন কিনা? এটা ডিরেক্টলি এটা নিয়ে নিলেন, ওটা বিয়োগ না করে এই দুটোর সমান নিয়ে নিলেন, কারণ এই দুটো সমান হচ্ছে 90। বুঝতে পারছেন কিনা? বেসিক আপনি যেভাবে চান সেভাবে ইউজ করতে পারেন। বলেন, কারো বুঝতে সমস্যা আছে? জি বলেন, স্যার ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমরা একটু পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা এবার আপনারা করবেন, আমার কাজ না। তারা বলবেন, আমি করব, আমি ছক লিখবো, আপনারা দেখবেন। ক্লিয়ার? জি রেডি? স্যার। জি স্যার। জি জি স্যার। আমি স্যার কিন্তু রেডি অনেকবার করাইছি, এবার কিন্তু আমি অঙ্ক করব না। তবে জুমে এটা একটা ভালো ভালো দিক, কেন আমি বলি, যে এখানে আপনাদের অঙ্ক করতে দেওয়া যায়, বুঝতে পারছেন? এখন দেখেন তো, হ্যাঁ বলেন, মুড মুড কি দিয়ে প্রকাশ করব? টোটাল চিত্রটা বলেন, 100। চিত্রটা। আয়ত। আয়ত। আয়তক্ষেত্র। ওকে, গুড। আয়তক্ষেত্র। এখন আমি এখানে ইংলিশে 40% পাস করছে, এটাকে কি দ্বারা প্রকাশ করবো আমি? একটা বৃত্ত। X। বৃত্তের মতো, তাই না? বৃত্ত জি ওকে, স্যার তাহলে পরেরটা আমরা কি দ্বারা প্রকাশ করব? ফেল স্যার বৃত্ত। আরেকটা বৃত্ত আরেকটা বৃত্ত, রাইট? বৃত্ত ওকে, জি তাহলে আমরা এবার নামকরণ করব। প্রথমটাকে আমরা ধরবো এক্স, রাইট? পরেরটাকে জি কি স্যার আপনারা বলে যান? Y। আই ওকে, ওয়াই। বোথ। আর এটা কি? বোথ। বোথ। বোধ both। তাহলে এখানে প্রথমটা এরা এই তিনটাতে কি করছে? ফেল করছে। তাহলে তিনটা তথ্যই কি এখানে হবে না? জি কারণ আমরা স্যার জানি ফেল, 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 তাহলে এটা কি ফেল হবে? ফেল। পাস পাস পাস। পাস। অর্থাৎ এই বাহিরের অংশটা হবে পাস, তাই না? তাহলে এটার জি আমাদের সূত্রের নাম কি হবে? নান না, নান।
আর এই পুরো তাহলে এইটুকু অংশ আর বাহিরের অংশ যোগ করলে তাহলে পুরো আয়তক্ষেত্রটা আসতেছে কিনা বলেন? টোটাল তাহলে জি জি, স্যার স্যার। আয়তক্ষেত্রটা আমার টোটাল, এটার ভ্যালু কি দেওয়া আছে? না জি না 100 তাহলে আমাদের সেটা শতকরায় যেহেতু 100 শেষ। এবার আসেন জি আমরা সূত্র ইউজ করি, টোটাল এক্স, বলেন না কেন, অঙ্কটা X আপনারা x করবেন। plus plus Y y minus 4 x x হ্যাঁ plus y plus plus none minus হ্যাঁ, both minus plus none minus বলেন plus both none plus plus none none প্লাস নান। none এবার none মান বসান। 40 100 এই আপনারা x কিন্তু 40 plus স্লো হয়ে যাচ্ছেন, বলেন মান 40 বসান। plus x 40 plus 40 plus plus বলেন, 25 sir, plus 25 তারপর 25 minus minus 15 50 plus minus 15 15, 15 তারপর minus 15 none 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 sir কারণ নাই এখানে দেওয়া ওর নাই বিপরীতটা চাইছে তাই না, এই যে হুম জি ফেল ফেল জি ফেল এখানে থাকবে, এটা 5টা চাইছে, এই কারণে নানের কোনো ভ্যালু নেই। বলেন এটা 100 হলে এটা কি 65, 65 থেকে 15 গেলে কত বলেন? 50 স্যার উত্তর 50 5 হ্যাঁ থেকে 15 করে 50, 35 তাহলে উত্তর 100 থেকে 50 গেলে কত হবে 50 বলেন? তাহলে উত্তর কত? 50 50 50 ক্লিয়ার? জি স্যার বলেন বুঝতে পেরেছেন কিনা? জি জি স্যার জি আব্দুল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন আমরা একটু সামনে যাচ্ছি। ওকে, দেখেন এরপরেরটা দেখেন, এই অঙ্কটা একটা মারাত্মক অঙ্ক। বুঝতে পারছেন কেন মারাত্মক অঙ্ক? আমরা মূলত ঐকিকে 3টা জায়গায় বড় ধরনের অপারেশন করি, কথা বুঝতে পারছেন? প্রায় মোটামুটি 4টা জায়গায় অপারেশন হয় এই অঙ্কে, মোটামুটি ভাবে আমাদের একটা দুইটা, ওকে, একটা দুইটা 3টা অপারেশন হবে, বুঝতে পারছেন? অপারেশন গুলো কোন কোন জায়গায় করে এটা কি আপনাদের মনে আছে? আমি একটু বলছি। জি প্রথমত অঙ্কটাতে কি বলছে দেখেন, অঙ্কটাতে বলছে কোন দুর্গে 720 জন সৈন্য আছে। কত? 720। স্যার এর জি জি ভিতর 20 দিনের খাবার মজুত আছে, বলেন ভ্যালিডিটি কয়দিন? 20 দিন। 20 দিন 20 দিন এরপর বলছে 10 দিন পর কিছু সৈন্য পর আসায় চলে অবশিষ্ট গেল খাদ্য তাদের 8 দিনে চললে দুর্গে কতজন এসেছিল দেখছেন? এত 180 বড় জন অঙ্ক তো এইভাবে আমাদের চিন্তা করা যাবে না। আমাদের প্রথমত হচ্ছে আমাদের এখানে মূলত আমরা ঐকিক করি, প্রথম পদত লাইন থেকে ঐকিক শুরু করি, তাই না? হুম জি স্যার জি কিভাবে? যে এখানে যেহেতু 8 দিন দেওয়া আছে তৃতীয় লাইনে, তার মানে দিনটাকে শুরুতে রেখে ঐকিক শুরু করি। আমাদের নিয়ম হচ্ছে যে যেটা বের করতে হবে কতজন সৈন্য এসেছিল নতুন করে, ওটার সাথে দরকার হচ্ছে ডান পাশে যেটা আসবে এটা সৈন্য, তাই কেন? তার মানে জি আমাদের অঙ্কটা হওয়া উচিত ছিল এরকম যে 20 দিন খাবে, 20 দিন খাওয়া দাওয়াই তো নাকি খাওয়া, দিন খাবার আছে দেখেন 720 দিন চলে 20 আসে দিন খাবে 720 জন সৈন্য, তাই না? আমি শর্টে লিখতেছি। জি এখন এইভাবে আমাদের একদিন কত খাবে, ইত্যাদি ইত্যাদি, 8 দিন কত খাবে, তাই না? এটা তো নর্মালি হওয়ার কথা ছিল, কিন্তু হুম প্রবলেমটা কোথায়? জি তারা বলছে যে অলরেডি 10 দিন 10 দিন খাইছে। এখন 10 দিন যেটা খাইছে তাহলে তো মানে ওটা খাবার শেষ, ওটা কি খাবার মজুদে আছে? না না তাহলে সময় বাকি দিনটা কারেকশন করতে হবে না? কারণ ওই কি করতে হবে যত দিনের কাজ আছে তার উপর ভিত্তি করে, যেহেতু এটা কখন কারেকশন করতে হয় বলেন তো? যখন সৈন্য যাবে আসবে, আমি আবার বলছি, এখানে সৈন্য আসবে, তাই না? বা জি আসছিল, স্যার জি স্যার যখন যাবে আসবে তখন আমরা ঐকিকের প্রথম লাইনটা হুবহু ব্যবহার করি না। সেখানে যদি কিছুদিন খায় বা কিছুদিন পর আসে, ওই দিনটাকে কারেকশন করে ব্যবহার করি। তাহলে 10 দিন পর কিছু সৈন্য আসছে, তাহলে তো আমার এই দেখেন 10 দিন পর কি নতুন সৈন্য আসে, অবশিষ্ট খাদ্য তাদের কত দিনে চলবে, তাহলে এখানে 10 দিন পর্যন্ত কি খেয়ে শেষ করছে না? 10 দিনের জি খাবার কি আছে? জি তাহলে জি আপনার না কারেকশনটা কোথায় লাগবে বলেন? এই জায়গায় লাগবে, দিনে এই জায়গায় লাগবে কিনা? এখন ধরেন জি স্যার আমি যদি বলি একদিনে খাবে, এটা ধরেন একটা রেজাল্ট আসবে, তাই না? এখন হুম হচ্ছে জি 8 দিনে খাবে, এটার একটা রেজাল্ট আসবে কিনা বলেন? একটা হুম রেজাল্ট আসবে না? হুম আসবে তো। জি স্যার আমাদের জি জি স্যার তাহলে এই কারেকশনটা হচ্ছে প্রথম কারেকশন, বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা? তাহলে জি এই স্যার কারেকশনটা আমাদের 20 দিন খাবার ছিল, 10 দিন খেয়ে ফেলছে, তার মানে বাকিটার হিসাব নিকাশ হবে, তাই না? তাহলে জি থাকলো জি কয়দিন স্যার বলেন? 10 দিনের
10 দিনের। তাহলে আমাদের কারেকশনটা হচ্ছে এই 10 দিন আর থাকবে না, এখানে 20 দিন থাকবে না, এটা কি হবে 10 দিনে খাবে। 10 ক্লিয়ার? তাহলে শেষ প্রথম অঙ্ক স্যার। কারেকশন শেষ, তাই না? খেয়াল করে করে দেখেন। ফেলছি। এবার তাহলে এখানে এটা কি হবে, একদিনে হলে গুণ হবে 720 10, তাই কিনা? তাহলে হুম। এখানে কয়দিন খাইছে বলছে, 8 দিন। 8 দিন। তাহলে 720 10 আর হচ্ছে কত 8, তাহলে 8 নং এবার আমার কি 72। হবে 8 নং 72, 72। তাহলে হচ্ছে 900। 900 জন। এখন দেখেন এইটুকুতে বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না না স্যার। এইটুকুতে সমস্যা আছে, সমস্যা না থাকলে আগে ছিল 720 জন, এখন হলো 900 জন, আপনার কি মনে হয় বাড়ছে না? 180 180 জন। জন। সাধারণত ঐকিকের লাস্টেটাই রেজাল্ট হিসেবে চায়, কিন্তু আমার যেহেতু বলছে নতুন কয়জন আসছিল, তার মানে আমার তৃতীয় মানে সংস্কারটা করতে হবে, তাই না? তার মানে কি আমাকে তৃতীয় সংস্কারটা, তাহলে নতুন সৈন্য এসেছিল কত বলেন? 180 জন। 180 জন। 180 জন হবে। নতুন সৈন্য এসেছিল 900 বিয়োগ 720। এটা কি করতে হবে, 900 থেকে বাদ দিতে হবে কি হ্যাঁ 720, 20 শূন্য 8 হাতের 1, তাহলে কত 180 জন। 80। বলেন কারো বুঝতে সমস্যা আছে কিনা? না জি না স্যার। না স্যার। কোনো সমস্যা নেই, তাই না? দিচ্ছি। ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা পরবর্তীতে যাচ্ছি। ওকে, এটা স্যার আরো ইজি মাশাআল্লাহ। অঙ্ক। হ্যাঁ, এটা তো এরকম। আপনারা তো কালকেও ক্লাস করছেন, তাই না? আমাকে একটু বেসিক বলবেন, বেসিক বলবেন। শোনেন, আপনারা বেসিক বললে অন্যদেরও সুবিধা হবে। হ্যাঁ, আপনারা বলেন তো, আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন। এখানে হ্রাস বলছে, তাই না? জি 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 তাহলে স্যার। আমার মূলত বড় সংখ্যাটা দেওয়া আছে নাকি? জি জি তাহলে বড় সংখ্যা বলা থাকলে জি স্যার। হ্রাস করতে বলে, তাই না? হুম মানে এই জি। দুটোর ভিতর আগে চিন্তা করবেন, জি। এই দুটোর ভিতর যেহেতু হ্রাস বলছে, তার মানে এটা হচ্ছে বড়, তাই না? হুম তার মানে জি এই বড় স্যার। থেকে হ্রাস, আর যদি এখানে বৃদ্ধি বলতো তাহলে ছোট থেকে আমাদের বড়টা এই থেকে। দুটোর ভিতর ছোটটা হতো, তাই না? কারণ ছোট থেকে আমরা বৃদ্ধি করি, বড় থেকে আমরা হ্রাস করি। হ্রাস করে। তার মানে হচ্ছে এখানে যেহেতু হ্রাস বলছে, তার মানে আমাদের অনুপাতের ভিতর বড়টা থেকে হ্রাস করতে হবে, ছোটটা থেকে তো আর হ্রাস করি না, জি স্যার। তাই না? ছোটটা তো এমনি না হ্রাসে স্যার। আছে। তাহলে এই এখানে যে সংখ্যাটা আছে এটা 8 ভাগ, এই যে দেখেন হ্রাস করে আমরা এই 56কে হ্রাস করছি না, বলেন? জি তাহলে জি এই স্যার। 56টাকে এই 8 না, জি জি স্যার। কারণ এই অনুপাতেরই একটা অংশ তো 56, তাই না? এটা 7-এর গুণিতক না 8-এর গুণিতক, এটা বুঝবো কিভাবে? যে এই যে দেখেন 56কে 7-8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে কত, এই দুটোর একটা সংখ্যা দেওয়া আছে, এখন এটা কোন সংখ্যাটা এটা বুঝতে পারাটাই হচ্ছে অঙ্ক। কথাটা ক্লিয়ার? ওটা কি 7-এর নাকি 8-এর? এখানে আমরা কোন বেসিকটা ইউজ করি বলেন তো, ওই সমানুপাতের। কোন বেসিকটা? সমানুপাতের। সমানুপাত। এখন সমানুপাতের আমরা তাহলে এই এই বেসিক থেকে আমরা এটা নিয়ে তো আমি লম্বা আলোচনা করেছি আপনাদের সাথে। বড় থাকলে আমাদের হ্রাস কথাটা থাকে, তাই না? তাহলে এটা কি বড়, তাহলে এই বড়টা থেকে আসছে 56, বড়টার থেকে আসছে কি 56, তাহলে সমানুপাতের নিয়ম কি, এটা কত গুণ আসছে 7-8 56, তাহলে এটা কত গুণ হবে 7-7 49। Clear? 50। তার মানে হচ্ছে আমাদের নতুন সংখ্যাটা আসবে কত 49। ক্লিয়ার? জি স্যার। বলেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা একটু পরবর্তী অঙ্কে যাই। বলেন তো, এই অঙ্কটা একটু মনে হয় টাইপিং মিস্টেক থাকতে পারে, এটা প্লাস হবে, হ্যাঁ? জি স্যার প্লাস। এখন এই এই অঙ্কটা কি মুখে মুখে কেউ করতে পারবে? জি বলেন। স্যার মান স্কয়ার মাইনাস মান স্কয়ার মাইনাস 2 এভাবে আমরা বলবো। ওকে, এটা দেখেন আমরা আগে মুখে মুখে করি, পরে বুঝিয়ে দিছি। এটা স্কোয়ার করলে ভিতরে মাইনাস, তাহলে বাইরে কে প্লাস, বাইরে প্লাস। প্লাস 2। তাহলে কত হবে 16 যোগ এখানে কত 18, এটাই উত্তর। এখন অনেকেই ভাবতে পারেন এটা কেমনে হলো, খুবই বেসিক জায়গা থেকে হচ্ছে। কারণ হচ্ছে আমরা যদি এটা সূত্র ফেলি এক্স স্কোয়ার প্লাস 1/x², তাহলে আমাদের এখানে মাইনাস এর মান দেওয়া আছে, তার মানে আমাদের এটা মাইনাস স্কোয়ার হবে, তাই না? বাহিরে 2 ইন্টু 1/x। তাহলে এই যে দেখেন আমরা যেহেতু এই সূত্রটা জানি, বেশ অনেকবার এই ধারাবাহিকে সমাধান করছি, এই কারণে আমাদের সমস্যা হয় না। কারণ আমাদের এই মানটা এখানে বসাতে হবে, এই কারণে আমরা বলছিলাম যে এই মান স্কোয়ার অর্থাৎ 4x²।
আর আমরা জানি সূত্রে যদি মাইনাস থাকে বাইরে কি হবে, প্লাস হবে। প্লাস এই জি কথাটাই স্যার। আমরা এখানে বলছিলাম, তাই কিনা? ওকে। আর জি এটা স্যার। এটা কাটা যাবে, এই কারণে এক্স ওয়াই নিয়ে x/1/x নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। কারণ যখন এই টাইপের অঙ্ক হবে তখন 4ab বলেন x1/x কাটাকাটি শেষ হয়ে যাবে, 2ab বলেন x1/x কাটাকাটি শেষ হবে। যে জিনিসটা শেষ হয়ে যাবে ওটা নিয়ে তো আমরা প্রতিদিন টেনশন করব না, করবো বলেন? করব না। না স্যার, তার মানে যে কোনো আমার দুটো 16+2, আমার তাহলে উত্তর কত হচ্ছে বলেন? 18। 18। 18। বলেন কারো বুঝতে সমস্যা আছে কিনা? না স্যার, জি না স্যার। ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা আরো একটি অঙ্ক দেখব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর কি হবে? এই কথাটার মানে কি বুঝতে পারছেন? না হুম? স্যার। আমি আপনাদের একটু ত্রিভুজের বুঝিয়ে দিই। ত্রিভুজের বাহুকে এখন অর্ধেক করলে এটার একটা মূল রেখা দেখেন, থেকে কতটুকু হবে? আমি ধরে নিচ্ছি এ, এটা এ, বি, সি। হ্যাঁ, এটার মধ্যবিন্দু হচ্ছে, আমি এটা তো কম্পাস ইউজ করতেছি না, জাস্ট আমি ধরে নিলাম অনুমানে এটা। হ্যাঁ, আপনারা এটা নিখুঁত সূত্র হিসেবে ধরবেন না। তাহলে এটার মধ্যবিন্দু হচ্ছে এটা। আমি কি কথাটা বুঝাতে পারছি? এখন জি জি স্যার। স্যার। এই দুটো যদি আপনি যোগ করেন, দেখেন তো এবার প্রশ্নটা এবারে একটু বুঝবেন। যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, আমি এটা একটা বাহু এ বি, এটা একটা বাহু আমার এসি, এই দুই বাহু, এই দুই বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি, ঠিক আপনি যদি এই পাশ থেকে একটা টান নেন, এই পাশে টান নেন, এই পাশ থেকে যদি নেন, তাহলে স্কেল ফেললে একটা মধ্যবিন্দু পাবেন, তাই কিনা? এই জি স্যার। মধ্যবিন্দুর যদি আপনি আঁকেন এবং এই দুটো যদি যোগ করেন, এটা তৃতীয় বাহু হচ্ছে এটা। তৃতীয় বাহু হচ্ছে কি, এটা। বলেন এটা বুঝতে পারছেন কিনা? তাহলে জি এই স্যার। তৃতীয় বাহুর সাথে এর সম্পর্ক কি? ধরেন আমি এটাকে দিলাম পি কিউ, এটা দিলাম পি কিউ। তাহলে পি কিউ আর বিসির মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে, আমার যদি এটা 8 হয় এটা 4 হবে, এটা যদি 10 হয় এটা 5 হবে। তার মানে কি, বিসির অর্ধেক, অথবা এটার, অর্থাৎ মধ্যবিন্দু সংযোজক সরলরেখার কি দ্বিগুণ। এদিক থেকে বললে দ্বিগুণ, এদিক থেকে বললে অর্ধেক। এখন আমার চাইছে কোনটা? তৃতীয় বাহুর চাইছে। দেখেন তো, র এর নিয়ে আপনাদের কি পরিমাণ বেসিক আমি শিখাইছি। তৃতীয় বাহুর অর্ধেক। তৃতীয় বাহুর অর্ধেক, তার মানে ধরতে হবে কোনটা? তৃতীয় বাহু। তার মানে তৃতীয় বাহু থেকে যদি যান তাহলে অর্ধেক হবে। এইখানেও কিন্তু অনেকে ভুল করেন, কারণ এখানে দুটো উত্তরই কাছাকাছি দেওয়া। ভাষার যদি প্যাচ না বুঝেন তাহলে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। আমি কি কথাটা বুঝাতে পারছি? তার মানে যার জি সাথে স্যার। এর আছে তাকে থেকে শুরু করতে হবে, তাকে থেকে কি করতে হবে, শুরু করতে হবে। শুরু আমি করতে কি হবে। বুঝাতে পারছি কিনা? ওকে, তাহলে তাকে জি জি থেকে স্যার। শুরু করতে গেলে তাহলে আমাদের কি হবে, অর্ধেক হবে। বলেন। আর যদি আমাকে বলতো যে মধ্যবিন্দু সংযোজক সরল রেখা, যে মানে এটার পরে যদি বলতো যে ত্রিভুজের যে যে কোনো দুই বাহু মধ্যবিন্দু সরল রেখা, দেখেন এটার ভাষাটা এমন ভাবে সেট করছে, এটা মানে তৃতীয় বাহু থেকে আসতেছে। যদি বলতো যে একটি ত্রিভুজের তৃতীয় বাহু, যে ওই ত্রিভুজের যে কোনো মধ্যবিন্দু সংযোজক সরল রেখা, তাহলে কি হতো, আমাদের দ্বিগুণ হতো। যদি রটা চলে যেত কি এখানে, আমি কি বুঝাতে পারছি কিনা? তখন জি আমাদের স্যার। জি উত্তরটা কি স্যার। হতো, দ্বিগুণ হতো। দ্বিগুণ তাহলে কি হতো। বুঝলেন? ভাষাগত দক্ষতাটা কিন্তু গণিতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমার 0 থেকে জব বেসিক ম্যাথের ক্লাস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় আপনারা খেয়াল করেন, যারা আমার প্রাইমারি বেসে আছেন, নিবন্ধন বেসে আছেন, আমার মূল ফোকাসটা কি থাকে বলেন? আমার মূল ফোকাসটা হচ্ছে সরাসরি ভাষাগত যোগ্যতাটা অর্জন করা, যে একটা গণিতের বেসিক ফ্রেমটা বুঝতে পারা। এটা না বোঝা পর্যন্ত কখনোই আপনি গণিতে ভালো করতে পারবেন না। ওকে, এই আমাদের আজকের পর্ব ছিল। আমি একটু দাওয়াত দিয়ে দিচ্ছি, আপনাদের দুটো তথ্য দেবো। একটা হচ্ছে ফ্রি ক্লাস সংক্রান্ত, আর একটা হচ্ছে পেইড ক্লাসে। ফ্রি ক্লাস হচ্ছে আপনারা যারা নিয়মিতভাবে ক্লাস করতেছেন, আমাদের যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি থাকলে আমাদের ক্লাসের লিংক পাবেন। জুমে যুক্ত হওয়ার, সরাসরি জুমে যুক্ত হওয়ার কোনো প্রসেস নাই। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ফেসবুক লাইভ দিচ্ছি, ওখানে আপনি চাইলে কোনো ক্লাস মিস করলে দেখতে পারেন, তবে এটা 30 দিনের ভিতর দেখতে হয়, না হয় ফেসবুক ডিলিট করে দেয়, ওটা আমরা ডিলিট করি না। আর হচ্ছে এটি হচ্ছে আমাদের মূলত হচ্ছে পেইড ব্যাচ, 0 থেকে জব বেসিক ম্যাথ। আপনারা যারা, এই যে যেমন আজকে আমি প্রশ্ন সমাধান করলাম, এই প্রশ্ন সমাধান করতে গিয়ে কিন্তু অনেক বেসিকে প্রবেশ করার সুযোগ নেই আছে বলেন?
কিন্তু আপনি যদি একদম গণিতে দুর্বল থাকেন, উইক থাকেন, ভেরি উইক থাকেন, তাহলে আপনার জন্য একটা সুযোগ হচ্ছে এই কোর্সে যুক্ত হওয়া। একদম ধরে ধরে আমি আপনাকে গণিত শেখাবো। আপনি গণিত, একটা গণিত না বোঝা পর্যন্ত আমি পরবর্তী গণিত করব না। তার মানে হচ্ছে আপনি যত দুর্বলই হন, আপনি যদি আমার পরামর্শ মেনে চলেন, আপনার গণিত ভীতি দূর হবে। আর এই কোর্সে কি পরিমাণ টাকা লাগবে? কোনো টাকা পয়সা লাগে না। কেন লাগে না? বলতে গেলে টোটালি ফ্রি। ফ্রিটা কেমন? এই ফ্রিটা হচ্ছে, এই যে দেখেন, আমার এই বইটা 1012 32 পৃষ্ঠার বই, দেখেন, এই বইটার দামই হচ্ছে 550 টাকা, কোথাও 570 80 টাকা নেয়। সেটা আমাদের অনলাইনে নিতে গেলে আরো লাগে কি 60 টাকা। আরো কত লাগে? আমাদের 60 টাকা। তার মানে প্রায় 610 টাকা থেকে 20 টাকা আমাদের খরচ। এর ভিতর কোর্স ফি মাত্র 750 টাকা। তার মানে হচ্ছে 140 টাকার মতো আপনার ইনভেস্ট হচ্ছে। এই টাকাটা আবার আমার স্যালারি বাবদ না। এটা হচ্ছে ওই যে আপনাকে যে ভিডিও রেকর্ডিং দিব আমাদের অ্যাপসে, ওই রেকর্ডিং এ যে হোস্টিং কস্টটা, টুকটাক কস্ট আছে, ওই কস্টের একটা অংশ আমরা নিচ্ছি। অর্থাৎ টোটাল কোর্সটাই আপনি ফ্রিতে করতেছেন। এতে আপনার লাভ কি হচ্ছে? আপনি আমার সাথে টোটাল কোর্স করতেছেন। আবার দেখেন, এই যে এই ফ্রি কোর্স গুলো তখন আপনার আরো রোমান্টিক লাগবে, কারণ আপনি ভিতরে অনেক গল্প জানেন। তখন দেখবেন যে এই যে আমি যে ফ্রি কোর্সে যে প্রশ্ন সমাধান করতেছি, এগুলো দেখা মাত্রই পারবেন। দেখেন, আমার স্টুডেন্টরাই কিন্তু আপনার ক্লাসের অঙ্ক সমাধান করতেছিল। কারণ হচ্ছে জটিল অঙ্কগুলো তারা অলরেডি তাদের মতো করে পারে। এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে আপনি তো 6 মাস আমার কাছে এই যে জমে সরাসরি যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন। সো এই অসাধারণ সুযোগটি পেতে হলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেজে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 1971 888 234। এখানে যুক্ত মেসেজ করেও আপনি যুক্ত হতে পারেন। আমাদের একটা ক্লাস মাত্র হয়েছে। সো আগামীকাল হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই একটা ক্লাস আজকে আমি ফেসবুক পেজে আপলোড দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তাহলেই বুঝবেন এই কোর্সটা আসলে কতটা শক্তিশালী এবং কার্যকরী। তাহলে আপনারা যারা যুক্ত হয়েছেন, মানে আজকে জুমে যারা যুক্ত হয়েছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন, প্লিজ একটু বলেন। কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু আপনাদের আনমিউট করে দিচ্ছি। এই সময়টা হচ্ছে লাস্টে, ক্লাস শেষে আমি একটু আপনাদেরকে সময় দিই। গণিত সংক্রান্ত যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয় আপনারা নতুন যারা আছেন তারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন প্লিজ। যে লাস্টের স্যার র বা এর এই বিষয়ে একটু একটু বিস্তারিত বলবেন। মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। লাস্টে যে প্রশ্নটা ছিল যে তৃতীয় বাহুর ওই একদম যে র বা এর এই সম্পর্কে একটু যে বিস্তারিত বলেন, কি আপনার স্পেসিফিক প্রশ্ন থাকলে আরো ভালো হয়। আচ্ছা, র আর এর এই সম্পর্কে একটু বিস্তারিত জানতেছিলাম স্যার। যে ও, তৃতীয় বাহুর র এ হচ্ছে, ধরেন আমি যদি বলি একটি সংখ্যা, দেখেন, বাকিরাও একটু দেখেন, একটা চমৎকার প্রশ্ন ভাই করছেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন একটি সংখ্যা, এটা ভাষাগত একটা এবিলিটি। দেখেন, একটি সংখ্যা অপর একটি সংখ্যা, দেখেন, অপর একটি সংখ্যার, ধরেন আমি বললাম 5/4 দেখেন, একটা ভগ্নাংশ দিয়ে আগে বলি, পরে ধীরে ধীরে আমি বোঝাচ্ছি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এখানে দুটো অংশ, এটা সবসময় মাথায় রাখবেন। একটা প্রথম অংশ, সরি, একটা কি প্রথম অংশ, আরেকটা হচ্ছে দ্বিতীয় অংশ। আমাদের সাধারণত দ্বিতীয় অংশের সাথে র থাকে। বলে ভাই, যিনি প্রশ্ন করবেন উনি আবার আমার সাথে একটু কথা বলবেন। আমাদের রটা কার সাথে থাকে? দ্বিতীয় অংশের সাথে স্যার। এই আপনি কথা না বলে কিন্তু আমি টপিক আলোচনা করব না, কারণ আমার দ্বিতীয় এখানে অংশের সাথে কোন সমস্যা যার থাকবে? তার সমাধান নিতে হবে। মাইক্রোফোন কাছে নেন, বলেন জি স্যার। কার সাথে স্যার থাকবে? দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সাথে। অংশের সাথে স্যার। ওকে, জি। এক্ষেত্রে এই দ্বিতীয় সংখ্যাটা ভিত্তি করে আপনার আইডিয়াটা সাজাতে হবে, যার সাথে র বা কি থাকবে, এর থাকবে। এর কার উপর ভিত্তি করে তাহলে সাজাবেন? এর উপর ভিত্তি দ্বিতীয় করে। সংখ্যা স্যার। মানে আপনি দেখেন, ভগ্নাংশ দ্বারায় কার উপর ভিত্তি করে? হরের উপর ভিত্তি করে। তার উপর, হরের উপর ভিত্তি করে ভগ্নাংশ দ্বারায়। তাহলে এর উপর ভিত্তি করে ধরতে হলে, তাহলে র থাকার কারণে আমার অপর সংখ্যাটা কত? 5x। অপর সংখ্যাটা কত বলেন? 5x 5x। তাহলে এই প্রথমটা কত? আমার হর। তাহলে একটি সংখ্যা কত হবে 5। বলেন? একটি সংখ্যা কত হবে? 4x। বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার, জি স্যার। আমি
আবারও বলছি, আমার সাথে প্রশ্ন সেই করবেন যিনি রেসপন্স করবেন। রেসপন্স না করলে আমি প্রশ্নের উত্তর দেই না। কারণ হচ্ছে আপনার সমস্যা আমি বুঝবো এবং আজীবনের জন্য সমাধান দেবো, এই জন্য কথা বলতে হবে। আমি বোঝাতে পারছি কিনা? এবার আসেন, জি স্যার। এটাকে যদি আমি এভাবে না লিখে যদি বলতাম একটি অপর সংখ্যার ধরেন 3 গুণ, বলতে পারতাম কিনা? জি স্যার। বলতে পারতাম না। তাহলে একে ভিত্তি করে যদি লেখেন, তাহলে এই 3 গুণ লেখার আগে একটা সংখ্যা সম্পর্কে আপনার জানা দরকার, না জানলে 3 গুণ করবেন কিভাবে? এখন এটাকে ধরবেন না এটাকে ধরবেন, এই কনফিউশনের জন্য এই মেথডটা। কথা বুঝতে পারছেন? তাহলে জি স্যার। আপনি যেহেতু এটা ভিত্তি ধরে করবেন, তার মানে আপনাকে ধরতে হবে অপর সংখ্যাটা। কি ধরতে হবে? অপর অপর সংখ্যাটি। এই অপর সংখ্যাটি এক্স। তাহলে একটি সংখ্যা কি হবে বলেন? 3 গুণ। বলেন, তাহলে একটি সংখ্যা কি 3 গুণ হবে না? বলেন, 3x। এগুলি কি তাহলে কখনো দ্বন্দ্ব তৈরি হবে? না স্যার, ওকে, ক্লিয়ার স্যার। ঠিক ঠিক এই কাজটাই এখানে করছিলাম। সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর, তার মানে তৃতীয় বাহুকে ভিত্তি করে অঙ্ক শুরু করতে হবে। তার মানে আগে তৃতীয় বাহু, তারপর ওটার উপর ভিত্তি করে উত্তর লিখতে হবে। বুঝতে পারছেন কোথাকার সাইকোলজিটা কোথায় ইউজ করলাম? জি স্যার, জি স্যার, ক্লিয়ার এই স্যার, থ্যাংক ইউ। ভাষাগত যোগ্যতাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আর এগুলো আমি আমার বেসিক কোর্সে অনেক ডিটেলস আলোচনা করি প্রত্যেকটা জায়গায়। এখন বলেন, আর কোনো প্রশ্ন নেই? আমি ধরে নিব প্রশ্ন নেই নাকি, বলেন? ইয়া আল্লাহ, শেষ মুহূর্তে আবার জয়েন করতে আসছেন। ওকে, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে কিবার? শনি সোম বুধবার সকাল 11টায়। সবাই মানে জয়েন করবেন, এই কারণে বলছি এটা সম্পূর্ণ ফ্রি। এবং আমার কি 0 থেকে জব বেসিক ম্যাথটাও ফ্রি। জাস্ট আপনাকে কিছু টাকা পে করতে হবে, যেখানে আমরা এখন বলেন তো ম্যাথ টিউটর বইটা আপনার কাছে আমি কেন রাখতেছি? কারণ আমি তো 6 মাস পড়াবো, এর উপর এই বইটার সাথে আপনাকে ম্যাথ টিউটর ক্লাবে যুক্ত করাবো, এই বইটার কল্যাণে এই বইয়ের উপর আবার পুরো রেকর্ড কোর্স আপনাকে দিব, যাতে আপনি কমপ্লিট একটা গণিতের সলিউশন পান। আর ম্যাটেরিয়াল ছাড়া এটা সম্ভব না, এই কারণে ম্যাথ টিউটরের সাথে একদম এটার সাথে যুক্ত। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।